সো অলরাইট গাইস, আজকে আমরা যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হলো দিল্লির বিষয়। দিল্লির যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এতদিনের মুখ্যমন্ত্রী হঠাৎ করে পদত্যাগ করলো, সেটা কেন করলো সেই বিষয়ে আমরা জানবো। তার আগে আমরা জানবো যে মুখ্যমন্ত্রী হিসাবে কি আসছে, সেটা হলো আতিশি আসছে। আতিশির বিষয়ে আমরা বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করা যায়। হঠাৎ কিছুদিন আগে খবর আসে 17 তারিখে যে অরবিন্দ কেজরিওয়াল সবার সামনে ঘোষণা করে যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ নিচ্ছেন আর নিজের পদেই বসাচ্ছেন আতিশিকে। এবার আতিশির সম্বন্ধে জানতে গেলে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো ইলেকশনের মাত্র 4 মাস আগে ফেব্রুয়ারি মাসের 2025-এর ইলেকশন হবে, আর তার 4 মাস আগে হঠাৎ সিদ্ধান্ত নেয় যে মুখ্যমন্ত্রী আমি আর থাকছি না, আমার জায়গায় থাকছে আতিশি। সেটা অনেকাংশে লাগতে পারে মাস্টার স্ট্রোক নাকি বিশাল বড় মিস্টেক, কি বলো? সেটা একদম বলবে জল্পনাদয়। ফার্স্ট প্রেফারেন্স হিসাবে কেজরিওয়াল কেন আতিশিকে চুজ করলো, তার পিছনে রিজন কি আছে সেগুলো আমরা জানবো। তার আগে আমরা ফার্স্ট জানবো যে আতিশি আম আদমি পার্টি কবে জয়েন করেছিল আর তার পাস্ট হিস্ট্রি কী ছিল, সে আগে পলিটিশিয়ান ছিল, কি আছে তার ব্যাকগ্রাউন্ড, কি কোয়ালিফিকেশান, সেই বিষয়ে আমরা জানবো। আতিশির নাম ছিল আতিশি মার্লোনা। কার্ল মার্কস আর ভ্লাদিমির লেনিনের নামকে মার্চ করে মার্লোনা রাখা হয়েছিল। অনেকে বলেন যে তার বাবা মা বামপন্থীতে বিশ্বাসী আর তার কারণেই তার নামের পাশে মার্লোনা যুক্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওই মার্লোনা টাইটেলটাকে সরিয়ে দেওয়া হয়, কারণ রাজনৈতিক অনেক বিদ্বেষ চলছিল, বিরোধীরা অনেক বামপন্থী আদর্শে বিশ্বাসী, এরকম একটা রাইট উইংস লেফট উইংসের একটা জল্পনা চলছিল। তো পরবর্তীকালে ইলেকশনে ফোকাস করার জন্য উনি কিন্তু নিজের নাম থেকে মার্লোনা নামটিকে মুছে দেন। এরপরে আমরা জেনে নেব তার স্কুল লাইফের কিছু ঘটনা। স্কুল লাইফ আমরা যদি জেনে থাকি, আতিশি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে পিএইচডি করে আছে, ঠিক আছে। কোয়ালিফিকেশানের দিক থেকে অনেক 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 বেটার। আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা আমরা অনেকেই দেখেছি যারা শিক্ষাগত যোগ্যতা অতটা নেই, বাট শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এখানে ফুল মার্কস দেওয়া যায় আতিশিকে। তো সেই সময় টপার ছিলেন না, একটা টপার। এবং আমরা ইভেন ওনার ব্যাকগ্রাউন্ড যদি আরও চেক করি, উনি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আফটার ইউনিভার্সিটি আতিশি আমরা যদি তার ব্যাকগ্রাউন্ড চেক করে থাকি, উনি কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল। এডুকেশনের দিক থেকে ওনার অনেক ইম্প্যাক্ট আছে, বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্কারের সাথে যুক্ত ছিল। পলিটিক্যাল কেরিয়ার ওনার স্টার্ট হয় 2013 সালে আম আদমি পার্টিতে জয়েন করে। সেখান থেকে জয়েন করার পরে সব থেকে প্রথমে কেজরিওয়ালের যখন নজরে আসে, তারপরে কিন্তু 2019-এ আমরা জানি যে হেভি ওয়েট ক্যান্ডিডেট, সেলিব্রিটি ক্যান্ডিডেট, ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়ান। সেখানে অবশ্য প্রচুর মার্জিনে, সম্ভবত 4,77,000 ভোটে হেরে যায়, 4,77,000 ভোটে হেরে যায়। ঠিক ওই জায়গায় দিল্লির প্রধান চেহারা হিসেবে কিন্তু আতিশি সামনে আসতে পারেনি কিন্তু গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর নিজস্ব অবভিয়াসলি একটা ক্রিকেটার, নিজের প্রফেশনাল লাইফ, কোচিং, এদিকে আইপিএল টিমের সাথে ব্যস্ত ছিলেন, কিন্তু তবুও বিজেপি কিন্তু ওই জায়গায় অন্য কোনো ক্যান্ডিডেটকেও আনতে পারেননি বা গৌতম গম্ভীরকেও রাখতে পারেননি। ঠিক সেই জায়গায় আতিশি প্রধান চেহারা হিসেবে আসে, ক্যাবিনেটের একমাত্র মহিলা মন্ত্রী হিসেবে তিনি কিন্তু সামনে আসেন। আর সব থেকে বড় জিনিস, তারপরে কেজরিওয়ালের বিশ্বাস অর্জন করে। তো আমরা জানি স্বাধীনতা দিবসে কিছুদিন আগে কেজরিওয়াল কিন্তু লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখেছিলেন যে পতাকা উত্তোলন করবেন আতিশি। সবাই তো একটা হতভম্ব হয়ে যাচ্ছে, আতিশি পতাকা উত্তোলন করবেন। এদিকে আম আদমি পার্টির আরো বড় বড় তাবড় নেতারাও ছিলেন। লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে জানানো হয় যে আতিশি কিন্তু পতাকা উত্তোলন করবেন, কিন্তু পরবর্তীকালে বিরোধী পার্টির থেকে কেজরিওয়ালের কাছে মেসেজটা যায় যে আপনার সাহস কী করে হলো লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লেখা। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনি দ্বিতীয়বার এরকম সাহস করে চিঠি লিখবেন না, আর যদি এরকম সাহস করেন তাহলে কিন্তু সাপ্তাহিক আপনার ফ্যামিলির সাথে যে দেখা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় জেলে, এটা কিন্তু আর করতে দেওয়া হবে না। পরবর্তীকালে পুরো মিডিয়ার সামনে এসে কেজরিওয়াল কিন্তু সেটা কিন্তু প্রকাশ করে, কারণ কেজরিওয়াল কিন্তু থেমে থাকার লোক নয়।
কারণ একটা আইএএস অফিসার ছিল, তো ওনার কাছে সবকিছু ছিলেন, সবকিছু ত্যাগ করে তিনি রাজনীতিতে এসেছিলেন। ভয় পাওয়া, মেরুদণ্ডহীন এরকম কিন্তু নয়। তো সেখান থেকে আতিশির যে ওপরে ভবিষ্যতের একটা পরিকল্পনা, এটা কিন্তু তখন থেকেই চলছে। এবার আমরা আতিশি যখন আমরা দেখতে পাচ্ছি যে কেজরিওয়াল আর বাকি সমস্ত আপের তাবড় তাবড় নেতাদের উপরে সিবিআই, ইডি এদের জেরা চলছে, তখন কিন্তু আতিশি একটা প্রোটেস্টের মুখ্য ভূমিকা নেয়। আমরা যদি দেখে থাকি ওই টাইমে যে মাদক দুর্নীতিতে যখন আম আদমি পার্টির কেজরিওয়াল সহ বিভিন্ন নেতার উপরে জেরা হচ্ছে এবং ইডি সাথে সাথে সিবিআই বিভিন্ন নেতার বাড়িতে রেড করছে এবং ইভেন দো কেজরিওয়ালকে জেলেও পর্যন্ত রাখা হয়েছিল, তখন কিন্তু প্রধান ভূমিকা হিসাবে যদি দিল্লি এবং পুরো ভারতবর্ষের চোখে যদি প্রোটেস্ট হিসাবে যদি আসে আম আদমির তরফ থেকে, সেটা আমরা প্রথম মুখ হিসেবে দেখতে পেয়েছি আতিশিকে। আতিশি প্রচুরভাবে প্রোটেস্ট করে। সেই টাইমে যখন কেজরিওয়াল জেলে ছিল, এই জিনিসগুলো সম্ভবত কেজরিওয়াল নোটিস করেছিল। করার পরে যখন দেখছে আম আদমির হয়ে সিসোকিয়া এবং আতিশি যন্তর মন্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওরা প্রোটেস্ট করার পরে বারবার বলেছে যে এটা ছিল বিরোধী পার্টির পুরো চক্রান্ত, ওদেরকে পুরো মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। সব জায়গায় প্রমাণও হচ্ছে বারবার। যেমন প্রথম ইডি যেটা করলো, বেল পেয়ে গেল, দেন আবার সিবিআই আসলো একই কেসে। প্রত্যেকটা কেসে যে মাদক কেন্দ্র যেটা হয়েছিল লাইসেন্স দিয়ে আরোপ করেছিল যে মাদকের লাইসেন্স বিক্রি করে ইলিগাল ভাবে এরা রোজগার করছিল, মানে একদম দুর্নীতি করছিল, যেটা পরবর্তীকালে উচ্চ আদালতে গিয়ে সেটা ভুল প্রমাণ হয়। আর যখন সেটা থেকে মুক্তি পায়, পুরোপুরি সসম্মানে মুক্তি পায়, সেখানে আবার চলে আসবে সিবিআই। এখানে এসে আবার সেই একই জিনিস একইভাবে যেটা করা হয়, পুরানো আবার একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে হেনস্থা করা হয়। আম আদমি পার্টি দিল্লির উপরে যে অবদান, সেটা কিন্তু বিরোধীরা কোনোভাবেই মেনে নিতে পারছে একদমই না। এখানে কিন্তু শুধুমাত্র একজনই থেকে যায়, সেটা হচ্ছে আতিশি, যে কিন্তু মাত্র এই 42-43 বছর বয়সে এতটা সাহস আর এতটাই মানে কি বলবো, যেটা পরিকল্পনাহীন, যে একটা পার্টিকে পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছিল। যে দিল্লি একটা কেন্দ্র, পুরো কেন্দ্রের ক্ষমতায় রয়েছে বিজেপি, কিন্তু কেন্দ্রের যে মেন যে দিল্লি, সেখানে কিন্তু বিজেপি নেই। তো যখনই বিজেপি কিন্তু যেখানে যায়, সেখানে কিন্তু পুরোপুরি পরিকল্পনা মাফিক বিরোধী দলকে পুরোপুরি শেষ করার, পুরোপুরি ডমিনেট করতে থাকে। হ্যাঁ, তো সেখানে কিন্তু আতিশি একা আর ওর এগেনস্টে পুরো বিজেপি দল কিন্তু কিছু করতে পারে। তো ফাইনালি আমরা যেটা দেখতে চলেছি, দিল্লির মুখ্যমন্ত্রী পদে আতিশিকে 21শে সেপ্টেম্বর উনি শপথ গ্রহণ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে। তো ভারতবর্ষে সুষমা স্বরাজ এবং শীলা দীক্ষিতের পরে তৃতীয় মুখ্যমন্ত্রী হিসাবে আতিশি, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আতিশিকে আমরা দেখছি এখন। কারেন্ট টাইমে যদি আমরা বলে থাকি, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী এবং দিল্লির আতিশি দ্বিতীয়, ভারতের এই টাইমে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে চলেছে। আর সাথে সাথে ভারতের সবচেয়ে ইয়াংগেস্ট মুখ্যমন্ত্রী হিসাবে আতিশিকে আমরা দেখতে চলেছি। ফাইনালি আমরা যে বিষয়ে আসবো, কেজরিওয়াল সত্যি কি পদত্যাগ করলো না পদত্যাগ করতে বাধ্য করা হলো? যদি আমরা এটা দেখে থাকি যে কোর্ট থেকে বারবার তো বেল দেওয়া হয়েছিল, বেল দেওয়ার পরে ফাইনালি বললো যে কেজরিওয়াল ইনোসেন্ট, ঠিক আছে। ইনোসেন্ট করার পরেও কিন্তু কোর্ট থেকে দুটো কন্ডিশন দিয়েছে। যে কি কন্ডিশন দিয়েছে, কেজরিওয়াল কিন্তু মুখ্যমন্ত্রী কার্যালয়ে যেতে পারবে না। প্রথম কন্ডিশন, যদি মুখ্যমন্ত্রী কার্যালয়ে না যেতে পারে, তাহলে সে মুখ্যমন্ত্রী থেকে লাভ কি আছে, পরিচালনা করতেও পারবে না। সাথে সাথে আরেকটা কন্ডিশন যেটা দিয়েছে, সেটা হলো কোনো বিল বা নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারবে না এবং যদি করে সাইনও করতে পারবে না। সাইন করতে গেলে কিন্তু হায়ার অথরিটি থেকে পারমিশন নিতে হবে
দেন উনি সাইন করতে পারবে। সেটা অনেক তো সেটা হয়ে গেল না পাপেট টাইপের, কিছুই করতে পারবে না, অথচ মুখ্যমন্ত্রী হিসেবে উনি থাকবে। সেটা কিন্তু কেজরিওয়াল পছন্দ করেনি, বা মানে এটা একদমই পুরো, আমি যদি থাকতাম ওই জায়গায় আমি তো এটা কোনোদিনই মেনে নিতে পারতাম না। আমি একটা সিটে থাকবো কিন্তু সেই সিটের কোনো পাওয়ার থাকবে না। সেটা কিন্তু কেজরিওয়াল বুঝলো, সেই হিসাবে দেখলো যে না, এরকম ভাবে আমার ইনোসেন্ট হয়ে লাভ নেই, আমার পুরো দিল্লির জনগণের আমার সাপোর্ট লাগবে, পুরোপুরি জনগণ আমার যদি ভোটে জেতায় দেন আমি, উনি কিন্তু বারবার বলেছে যে আমি পদত্যাগ করছি, কিন্তু দিল্লির জনগণ যদি আমার ভোটে জেতায় দেন আমি মুখ্যমন্ত্রী পদ হিসেবে আমি ফিরে আসবো। এবং আতিশি তো হাসতে হাসতে উনি, আতিশি এরকমই, আমি ইন্টারভিউ দেখছিলাম আতিশি, যে এটা আমার কাছে যেমন একটা আনন্দের দিন মুখ্যমন্ত্রী পদে আসার পরে, সাথে সাথে আমার কিন্তু এই দিনটা খুবই, আমি আনন্দের থেকে আমি আরো দুঃখে আছি। কারণ কি আছে ব্যাপারটা, দিল্লির আসল মুখ্যমন্ত্রী কারণ- অরবিন্দ কেজরিওয়াল, হ্যাঁ, সবসময় এটাই কারণ বলছে। আইডিয়াল হিসাবে সবসময় আতিশি কেজরিওয়ালকে মানে, Obvious. ঠিক আছে, তো সেই হিসাবে কেজরিওয়াল এটা দেখলো যে আমার এইভাবে মুখ্যমন্ত্রী হিসাবে থাকাটা উচিত হবে। কেজরিওয়ালের যে এটা ডিসিশনটা, এটা মাস্টার স্ট্রোক না মিস্টেক, সেটা কিন্তু টাইম বলবে। Obvious. যখন ইলেকশন হবে 4 মাস পরে। 4 মাস পরে, যদি বিজেপি জিতে যায় তাহলে এটা মিস্টেক হয়ে দাঁড়াবে। আর যদি মুখ্যমন্ত্রী হিসাবে আবার কেজরিওয়াল যদি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে আবার যদি ফিরে আসে, তাহলে কিন্তু এটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে, বড় আর master. বিজেপির কাছে বড় একটা হার হয়ে দাঁড়াবে। কারণ চ্যালেঞ্জ বারবার নিয়েছে এবং বারবার কেজরিওয়াল কিন্তু জিতে এসেছে। আর দেশের উপরে ভীষণ একটা প্রভাব পড়বে, দেশের রাজনীতির উপরে, দেশের অর্থনীতির উপরে ভীষণভাবে প্রভাব পড়তে চলেছে। তো আপনারা কমেন্ট করে জানান এটা মাস্টার এটা কি হতে চলেছে, এটা ফাইনালি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।